হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে কেম কালচার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মাঝখানে বেশ কিছুদিন ক্লাস আর কি দিতে পারিনি, তার জন্য ক্লাসটা প্রায় অনেকটা পিছিয়ে আছি। তো এবার থেকে ক্লাস দিতে শুরু করেছি। আশা করছি আবার কন্টিনিউ চলবে। কিছু ব্যস্ততার কারণে ক্লাস আপলোড করা হয়নি। যাই হোক, তোমাদের নাইট্রোজেন চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা আমি দিয়েছি, আজকে থার্ড পার্ট। তোমাদের যারা আর কি ক্লাসটা করোনি সেকেন্ড পার্টটা এবং ফার্স্ট পার্টটা, অবশ্যই ক্লাসটা করো, মন দিয়ে ক্লাসটা করো, দেন এই পার্টটা করতে গেলে তোমাদের বেশি সুবিধা হবে। ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা আর বাড়াচ্ছি না। যারা তোমরা চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে নতুন নতুন ক্লাস আপলোড করা মাত্র তোমাদের কাছে আর কি পৌঁছে যায়। যার জন্য ক্লাসটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কেমন? তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, আমি আজকে শুরু করছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে অ্যামিন। কি করাবো? অ্যামিন করাবো। দেখো, অ্যামিন হচ্ছে মূলত দুই রকমের হতে পারে। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। কি বললাম? একটা অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। আবার অ্যালিফ্যাটিক অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন যেগুলোই বলি না কেন, এগুলো আবার সাধারণত তিন রকমের হয়। একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি, আর একটা হচ্ছে টার্সিয়ারি। প্রাইমারি অ্যামিন কারা? যাদের NH2 গ্রুপের একদিকে একটা অ্যালকিল গ্রুপ থাকবে। অ্যাকচুয়ালি অ্যামিন, এই NH3 এর নামটা হচ্ছে অ্যামোনিয়া, আর এখান থেকেই আমরা অ্যামিন গুলো বলে থাকি। তো প্রাইমারি মানে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা আর গ্রুপ থাকে, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। এটা 1 ডিগ্রি, কেমন? আচ্ছা, 2 ডিগ্রি মানে দুটো হাইড্রোজেন সরবে, তাহলে একটা হাইড্রোজেন পড়ে থাকলো, দুই দিকে আর থাকবে, এটা হচ্ছে সেকেন্ডারি, 2 ডিগ্রি। আর টার্সিয়ারি মানে তিনটা হাইড্রোজেনই সরে যাবে, একটাই এন পড়ে থাকবে, তাহলে তিন দিকে আর গ্রুপ লেগে যাবে, এইটাকে বলি আমরা টার্সিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন। বুঝতে পারছো? এর এই অ্যামিন গুলো আমরা কি করে বানাবো এবং এদের সাথে কারো বিক্রিয়ায় কি উৎপন্ন হবে ইত্যাদি, এগুলো আমরা জানবো আর কি। এবং অ্যামিনের ঘটনাকৃতি যদি বলি, দেখো অ্যামিনের যদি স্ট্রাকচার বলি, স্ট্রাকচার অফ অ্যামিনস। নাইট্রোজেন, তার মাথায় কি থাকে? লোন পেয়ার থাকে। এই দিকে তুমি হাইড্রোজেন একটা দিলাম ধরো, আর একটা হাইড্রোজেন দিলাম, আর একটা আর দিলাম, তাহলে এই জায়গাতে নাইট্রোজেন অ্যাটমটা sp3 সংকরায়িত আছে, হাইব্রিডাইজড আছে। নাইট্রোজেনের তিনটা বন্ড পেয়ার ইলেকট্রন, 1 2 3, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এখানে দুটো যেটা ইলেকট্রন আছে ওই দুটোকে আমরা বলি লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার। বুঝাতে পারলাম? লোন পেয়ার ইলেকট্রন। একটু ভালো করে ভাবো যে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা না, যদি আমরা sp3 সাপেক্ষে বলি তাহলে টেট্রাহেড্রাল, অবশ্যই টেট্রাহেড্রাল। এটা 11 এর ব্যাপার, তো আমি খুব ডিটেলস আর বলছি না। এবার আমরা যদি এটাকে কাট করে দিই, মানে লোন পেয়ারটাকে কাট করে দিই, তাহলে হয়ে যাবে পিরামিডাল। তাহলে দুই রকম
স্ট্রাকচার বলা হয়। এর কি বললাম, টেট্রাহেড্রালও বলতে পারো, আবার পিরামিডালও বলতে পারো। টেট্রাহেড্রালের সাপেক্ষে এর বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট। এই যে বন্ড অ্যাঙ্গেল গুলো যেগুলো আছে না, এই বন্ড অ্যাঙ্গেল গুলো 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি 109 ডিগ্রি 28 মিনিটটা হয় না, পরিবর্তে কত হয়, অলমোস্ট 107.2 ডিগ্রি বা 3 ডিগ্রি এরকম কিছু একটা হয়। কেন? কারণ এখানে লোন পেয়ার যেটা আছে, এই লোন পেয়ারটা কি করে, এই বন্ড পেয়ার গুলোকে রিপালশন করে। দেখো, এই বন্ড পেয়ার গুলোকে রিপালশন করে। এই বন্ড পেয়ারের মধ্যে রিপালশন হয়। অ্যাকচুয়ালি বন্ড পেয়ার যদি সবগুলোই থাকতো, ধরো এটাও বন্ড পেয়ার থাকতো, তাহলে এটাও বন্ড পেয়ার থাকতো, তাহলে কিন্তু রিপালশনটা যেটা হওয়া উচিত ওইটুকুই হয়ে গিয়ে মিনিমাইজ হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি এইখানে লোন পেয়ার আছে না, এই লোন পেয়ারের জন্য এইখানে রিপালশনটা একটু বেড়ে যায়, যেটা ভেসপার থিওরিতে আমরা পড়েছিলাম। ঠিক আছে, যেটা লোন পেয়ার সেটা হচ্ছে ভেসপার থিওরিতে আমরা পড়েছিলাম। তো এই জন্য 100 কত ডিগ্রি হয়, 107.2 ডিগ্রি বা সামথিং হয়। এটা হচ্ছে স্ট্রাকচার। ওকে, চলো। তিন ডিগ্রি অ্যামিনের অপ্রতিসম মানে কাইরাল গঠন থাকা সত্ত্বেও এরা আলোক নিষ্ক্রিয়। কারণ স্বল্প শক্তি বিশিষ্ট অলমোস্ট কত 25 কিলোজুল পার মোল এর বিনিময়ে এনানসিওমার জোড়ের মধ্যে অতি দ্রুত পারস্পরিক রূপান্তর ঘটে ও এগুলি সর্বদা প্লাস মাইনাস বা ডিএল রূপে অবস্থান করে। কিরকম বলো তো, ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এরকম, দেখো এন, এদিকে ধরো আর আছে, এদিকে ধরো আর আছে, এদিকে ধরো আর আছে, এদিকে লোন পেয়ার আছে। তো কিছুক্ষণ পরে কিন্তু এরকম স্ট্রাকচারে স্টেবল থাকে না, কিছুক্ষণ পরে কি হয়ে যায়, এটা ফ্লিপ করে যায়। ঠিক আছে, অবশ্যই এইটা একটা, এখানে তিনটা যে বন্ড আছে, তিনটার মধ্যে একটা অ্যাবভ দ্য প্লেন যদি হয়, তাহলে একটা বিলো দ্য প্লেন আছে। হ্যাঁ, যে কোনো একটা অ্যাবভ দ্য প্লেন হলে একটা বিলো দ্য প্লেন আছে। অ্যাকচুয়ালি এরকম ফর্মে যেটা আমরা দেখতে পাচ্ছি, এরকম ফর্মে কিন্তু থাকে না, ফ্লিপ করে যায়। হ্যাঁ, তো যার জন্য এটা যদি ডি কনফিগারেশন হয়, তাহলে এটা এল কনফিগারেশন। অ্যাকচুয়ালি এইরকম মিশ্রণে কিন্তু তারা থাকে বলে এটা কি আলোক নিষ্ক্রিয়। দেখো আমি আন্ডারলাইন করে দিলাম, বলছে 3 ডিগ্রি অ্যামিনের এই অপ্রতিসম গঠন থাকা সত্ত্বেও এরা আলোক নিষ্ক্রিয়। অ্যাকচুয়ালি আলোক সক্রিয় হওয়া উচিত ছিল, কিন্তু কি এই স্বল্প শক্তি মানে একটু শক্তি পেলেই এরা কি করে, নিজেদের মধ্যে ফ্লিপ করে যায়, রূপান্তর ঘটে যায়। এগুলি
যার জন্য ডিএল বিস্তরণ রূপে অবস্থান করে। পরীক্ষায় আসার মতো কোশ্চেন, তো দেখে নিলে ঠিক আছে, অসুবিধা হবে না আশা করছি। চলো আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি প্রিপারেশন অফ অ্যামিনস। প্রিপারেশন অফ অ্যামিন কি করে প্রিপারেশন করা হয়, ঠিক আছে। চল, 1 নম্বর হচ্ছে নাইট্রো যৌগের যে বিজারণ করা হয়, রিডাকশন। তার মানে 1 নম্বর করবো যে বিজারণ দ্বারা। কি করে করা হয়, যে কোনো একটা অ্যালকিল নাইট্রো অ্যালকেন গ্রুপ নিলাম, ধরো একে যদি আমরা উপযুক্ত বিজারক দিই, কি কি দিতে পারি, SnHCl দিতে পারি, বা H2 নিকেল দিতে পারি, বা LiLH4 দিতে পারি। যদি দিয়ে দিই তাহলে এই NO2 গ্রুপটা কি হয়ে যায়, বিজারিত হয়ে NH2 গ্রুপে কনভার্ট হয়। ব্যাস আমরা অ্যামিন পেয়ে গেলাম। এটা অবশ্যই প্রাইমারি অ্যামিন, ঠিক আছে, প্রাইমারি অ্যামিন। তুমি এটা চাইলে সেকেন্ডারি অ্যামিনও বানাতে পারো, অসুবিধা নেই, একই রিয়েজেন্ট ইউজ করলে করা যেতে পারে। কেমন? 2 নম্বর হচ্ছে কি অ্যালকিল সায়ানাইডের বিজারণ। অ্যালকিল সায়ানাইড, ধরো RCN নিলাম আমরা, একই রকম ভাবে কি করতে পারি, H2 নিকেল দিতে হয়ে যাবে, বা LiLH4 দিলে হয়ে যাবে, বা NaC2H5OH দিলে হয়ে যাবে। এগুলো সবই বিজারক দ্রব্য। কি হয়, এখানে দুটো হাইড্রোজেন ঢুকবে আর নাইট্রোজেনে দুটো হাইড্রোজেন ঢুকবে, তাহলে হয়ে যাবে আর CH2 বন্ড NH2। তার মানে আমরা তো অ্যাকচুয়ালি পাচ্ছি NH2 গ্রুপটা পাচ্ছি। এখানে RCN এ যেটা যতগুলো কার্বন আছে, এই অ্যামিন যৌগে ততগুলোই কার্বন আছে, কমেওনি বা বাড়েওনি। বোঝাতে পারলাম? এবার তুমি কি করতে পারো, এগুলো যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়েও করতে পারো। যেমন ধরো এইরকম কম্পাউন্ডটা, এখানে ধরো CN আছে, তো এবার এই একই রিয়েজেন্ট গুলো দিতে পারো। এগুলো রিয়েজেন্ট দিলে এই প্রোডাক্ট যা আসবে এখানে CH2 হবে, ব্যাস NH2 হবে, প্রোডাক্ট হয়ে গেল। ঠিক আছে, এটার নাম হচ্ছে 1-ফিনাইল মিথানামিন। 1-ফিনাইল মিথানামিন। ওকে, চলো আমরা নেক্সট করব কি অ্যাসিটামাইডের বিজারণ। কার বিজারণ? অ্যাসিটামাইড। তোমরা জানো অবশ্যই অ্যাসিটামাইডের সংকেত কি বলতো? অ্যাসিটামাইডের সংকেত হচ্ছে CONH2। তো চলো, R বন্ড CO বন্ড NH2, এইটাকে যদি না আমরা বিজারণ করি Na+C2H5OH, কিংবা যে কোনো বিজারক যদি দিতে পারো, ধরো LiLH4 দিতে পারো। এই বিজারকগুলো দিলে কি হবে, R গ্রুপ আছে আর CO গ্রুপ যেটা আছে ওটা CH2 হয়ে যাবে, আর NH2 আছেই, তাহলে CH2 বন্ড NH2। অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যামিন নয়, এটা অ্যামিন, তো তার জন্য এইটা থেকে আমরা এখানে কি করে কনভার্ট করব, বিজারক দ্রব্য দিলেই সেই কেসটা ঘটে যাবে। তাহলে একই রকম ভাবে অ্যারোমেটিকের ক্ষেত্রেও তাই, CONH2 যৌগের মধ্যে যদি এই বিজারকগুলোই দিয়ে দিই তাহলে এই কেসটাই ঘটবে, কোনো রকম নতুন কিছু আমরা পাবো না। CH2 বন্ড NH2, মানে CO গ্রুপটা CH2 হবে, ব্যাস গল্প শেষ। নেক্সট হচ্ছে কি অ্যালডক্সিন। অ্যালডক্সিনের বিজারণ দ্বারা। অ্যালডক্সিনের সংকেত কি বলতো, মানে C ডাবল বন্ড NOH এরকম থাকবে, ঠিক আছে। তাহলে চলো, R বন্ড C বন্ড H ডাবল বন্ড N বন্ড OH, মানে এরকম ঘটনা দেখানোর কারণ হচ্ছে যে কার্বনের যে 4টা হাত সেটা একটু বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানেও একই রকম কি দিতে পারি, Na+C2H5OH, কিংবা LiLH4, কিংবা N2H2 নিকেল দিতে পারি। তো প্রশ্ন ওই একই, এখানে ধরো একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, ব্যাস গল্প শেষ। তাহলে কি হবে, R বন্ড C H ছিল, তো H ছিল, ধরো এখানে একটা H ঢুকলো, এখানে ডাবল বন্ডটা কি হয়ে যাবে, সিঙ্গেল বন্ড, এখানে N, একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন মানে অক্সিজেন বেরিয়ে যাবে, তাহলে NH2 হয়ে গেল,
এবার কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি এই জল আকারে বেরিয়ে যাবে, মানে এখানকার ওয়েস্টটা আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে এটাকে জল আকারে বের করা যাবে। ওয়েস্ট গ্রুপ আছে না, জল আকারে বের করা যাবে। তাহলে একটা হাইড্রোজেন লাগছে, এখানে দুটো হাইড্রোজেন লাগছে, মানে ডাবল বন্ডটা ফর্ম হচ্ছে। এটাকে বলা হয় কিটোক্সিন, মানে এটা অ্যালডক্সিন। এবার হাইড্রোজেন ধরো নাই, সি এইদিকে আর আছে, এইদিকে হাইড্রোজেন যেটা আর দিয়েছিলাম না, ওই আরটার বদলে দেখো এখানে আর যেটা দিয়েছিলাম এই আর বদলে কিনলাম, ধরো এইচ এর বদলে আর নিলাম, এখানে এইচ যেটা ছিল সেটা এইচ এর বদলে আর নিলাম, তাহলে প্রোডাক্ট একই, মানে ডাবল বন্ড এন বন্ড এইচ, এটাকে বলে কিটক্সিন। কি বলা হয়? কিটক্সিন। ব্যাস, রিয়েজেন্ট একই থাকলো, প্রোডাক্ট একই, তাহলে একই রকম, মানে সেম প্রোডাক্টের মতোই। তাহলে আর এখানে একটা হাইড্রোজেন ঢুকলো, ডাবল বন্ডটা ফর্ম মানে যেটা ছিল ওটা উঠে গেল, এটা ইনস্ট হয়ে গেল, ব্যাস। এটা 2 ডিগ্রি, অসুবিধা কোথায়? এটা 1 ডিগ্রি, তাই না? এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি অ্যামিন। বুঝাতে পারলাম? না 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 না, সরি ভুল বললাম, এটাও NH2 আছে তো, সরি ভুল বললাম, এটা 1 ডিগ্রি। এই নাইট্রোজেনের সাথে যদি দুদিকে হাইড্রোজেন অ্যালকিল থাকতো তাহলে এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি। নাইট্রোজেনের সাথে যদি দুই দিকে আর থাকতো তাহলে ওটাকে বলতাম 2 ডিগ্রি। নেক্সট, নেক্সট এটা কত নম্বর? এটা 4 নম্বর, চলো তো 5 নম্বর তাহলে হবে। কি করব? অ্যালডিহাইড কিংবা কিটোনের অ্যামিনেশন, অ্যামিনেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনের অ্যামিনেশন দ্বারা আমরা রিঅ্যাকশনটা করব। তাহলে প্রথমে অ্যালডিহাইডে নিচ্ছি আর CHO প্লাস NH3, কি করলাম বলতো? এখানে প্রথমে NH2 গ্রুপটা প্রবেশ করে, ইমিন ফর্ম করে, NH2 এর N গ্রুপটা, NH গ্রুপটা ঢুকে যায়, ইমিন ফর্ম করে। প্রোডাক্টটা কিভাবে দেয় দেখো, অ্যাকচুয়ালি জল আকারে বেরোবে তো, তাহলে আর বন্ড সি বন্ড এইচ, এই দেখো ডাবল বন্ড ও যেটা, এখানে ডাবল বন্ড ও যেটা না, ডাবল বন্ড ওটা বেরিয়ে গেল, আর এখানকার দুটো হাইড্রোজেন বেরোবে, তাহলে H2 আর O বেরোলো, এর একটা NH ঢুকে গেল। এই দেখো এখানে NH ঢুকলো তো, ভালো করে দেখো, আমি এমনি হাইলাইট দিয়ে করছি, NH ঢুকলো আর তার সাথে এই জল আকারে বেরোলো। কিভাবে জল আকারে? মানে এখানকার কটা হাইড্রোজেন, মানে এখানকার কটা হাইড্রোজেন কাজে লাগে না, দুটো হাইড্রোজেন কাজে লাগেনি, এখানে কটা অক্সিজেন বেরিয়েছে কাজে লাগেনি, তাহলে দুটো একটাই, তাহলে H2 আর O বেরিয়ে গেল, তাহলে এখানে NH টা ঢুকে গেল, তাহলে ওইটাই আমি টুকছি দেখো। এই যৌগ যেটা তৈরি হলো এইটাকে বলা হয় ইমিন কমপ্লেক্স। ঠিক আছে, এবার এইটাকে তুমি কি করবে? এইটাকে তুমি কি করবে বলো তো? এইটাকে আমরা H2 নিকেল দেবো। কি দেবো? H2 নিকেল দেবো। তাহলে H2 নিকেল দিলে কি হবে বলো তো? আর বন্ড সি বন্ড এইচ, এই যে ডাবল বন্ড ছিল ওইটা উঠে গেল, একটা হাইড্রোজেন এদিকে ঢুকলো আর একটা হাইড্রোজেন এখানে ঢুকলো, ব্যাস। এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি অ্যামিন। বোঝাতে পারলাম? এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি অ্যামিন আমরা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু অ্যালডিহাইড কিংবা কিটোনের যে কোনো রকম কি করলাম? অ্যামিনেশন করলাম। তাহলে সেম ভাবে করতে পারি। কিটোনের ক্ষেত্রে আর বন্ড সি বন্ড আর ডাবল বন্ড ও প্লাস NH3, কেমন? তাহলে এটাকে দিলে এই একই রকম ভাবে একই প্রসেসে কি হবে? ডাবল বন্ড NH ফর্ম করবে আর জল আকারে বেরিয়ে গেল। ওইটাকে যদি আবার যদি H2 নিকেল দেওয়া হয় না, তাহলে কি হবে জানো? একই রকম ভাবে আর বন্ড সি বন্ড আর বন্ড, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে আর এইখানে দুটো হাইড্রোজেন, মানে একটা হাইড্রোজেন ঢুকে, ব্যাস। এটাও তাহলে প্রাইমারি অ্যামিন হয়ে গেল। বোঝাতে পারলাম? প্রাইমারি অ্যামিনই হয়ে গেল। নেক্সট হচ্ছে কি 6 নম্বর রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, বা এটার আরেকটা নাম হয় হফম্যান ব্রোমামাইড।
হফম্যান ব্রোমামাইড রিয়াকশন। তো হফম্যান ব্রোমাইড অ্যাকচুয়ালি কি হয়, সিও গ্রুপটা ডিগ্রেড হবে, সিও গ্রুপটা ডিগ্রেড হবে। কিভাবে করতে হবে সেটাই দেখার বিষয়। দেখো অ্যাকচুয়ালি এটা অ্যাসিটামাইড থেকেই অ্যামিন প্রস্তুতির একটা বিক্রিয়া। এটি একটি বা এটি অ্যাসিটামাইড থেকে অ্যামিন খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এবার কিভাবে করা হয় দেখো, অ্যাকচুয়ালি ব্রোমামাইড কেন বলছি বা এই যে ডিগ্রেডেশন, এই ডিগ্রেডেশন কথাটা কেন ইউজ করেছি না, এই যে দেখো ডিগ্রেডেশন, এই যে ডিগ্রেডেশন কথাটা ইউজ করছি না, এই ডিগ্রেডেশন মানে ডিগ্রেড হবে, কি গ্রুপের ডিগ্রেড হবে, সিও গ্রুপের ডিগ্রেড হবে। তো চলো দেখা যাক যে আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড NH2, এইটাকে আমরা Br2 আর যদি KOH দেওয়া হয়, Br2 এবং KOH যদি দেওয়া হয় এবং তার সাথে হালকা হিট করতে হবে, এই সিও গ্রুপটা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। কি বললাম, এই যে সিও গ্রুপটা, এই যে সিও গ্রুপটা দেখতে পাচ্ছ না, এই সিও গ্রুপটা বেরিয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে সিও গ্রুপ বেরোলে কি হবে বলতো, শুধু NH2 থাকবে। তাহলে আর বন্ড সি কি হবে, সিওটা বেরিয়ে গেল তো, সরি, তাহলে NH2, এখানে কার্বন সংখ্যার একটা হ্রাস পেল। এই জন্য এই মানে এই রিয়াকশনটাকে বলা হয় ডিগ্রেডেশন রিয়াকশন। যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে বা যে কোনো তুমি যৌগের ক্ষেত্রে করতে পারো। যেমন ধরো বেনজিন বলের ক্ষেত্রে করছি, সি ডাবল বন্ড ও বন্ড NH2, এটা বেনজামাইড যেমন, তাহলে Br2 আর KOH যদি দেওয়া হয় না, তাহলে কি হয় বলতো, NH2, সিও গ্রুপ থাকলো না। বোঝাতে পারলাম? তুমি এটা ইউজ করতে পারো KO Br প্লাস বা KOH করতে পারো, এরকম ভাবে করতে পারি আমরা। Br2 KOH দেওয়াটাই উত্তম। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে কি, অ্যামিন, প্রাইমারি অ্যামিন, synthesis from alkyl halide। আর এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটার নাম দেওয়া হলো কি, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। গ্যাব্রিয়েল থ্যালিমাইড মানে থ্যালিমাইড থেকে আমরা রিয়াকশনটা শুরু করব, তার জন্য নাম দেওয়া হয়েছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড। চলো, ইথানলিক KOH দিলাম, এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল। ঠিক আছে, চলো আমি হাইলাইট দিয়ে পরে বুঝাচ্ছি। কে গ্রুপটা বেরিয়ে যাবে, N, তার সাথে কি ঢুকবে, R ঢুকবে। ঠিক আছে, দেখো পরবর্তীতে আবার KOH দিলাম, এই যে এটা 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, এবার চলে আসি কিভাবে করা যায়। দেখো অ্যাকচুয়ালি ইথানলিক KOH দিলাম, তো এই KOH এর প্লাস কি মানে K প্লাসটা এই হাইড্রোজেনকে রিপ্লেস করে দেয়, যে K টা ঢুকে যায়, হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে জল আকারে বেরিয়ে গেল, ব্যাস গল্প শেষ। RI দিলাম, তাহলে RI টা R প্লাস আকারে ভাঙে,
সরি, হ্যাঁ, আর প্লাস আকারে ভাঙে আর এটা আই মাইনাস আকারে ভাঙে। কিন্তু তাহলে আর প্লাস নাইট্রোজেন, এটাই তো মিস্টেক করেছি বাবু, এটা নাইট্রোজেন মাইনাস হবে, এটা প্লাস হবে, কি এটা প্লাস হবে, তাই ভাবছি মিলছে না কেন। ঠিক আছে চলো, অসুবিধা নেই। আরটা প্লাস আকারে ভাঙে আর আইটা মাইনাস আকারে ভাঙে, তাহলে এই আর গ্রুপটা কি করে, এন মাইনাসকে ধরে নিয়ে কে প্লাসটাকে বের করে দিয়ে কে আই আকারে বেরিয়ে যায়। ব্যাস। কেওএইচ আছে, কেওএইচটা কি করে বলতো, কেওএইচটা কে প্লাস এবং ওএইচ মাইনাস আকারে ভাঙবে। এখন কেওএইচটা না কিভাবে ভাঙে দেখো কি করে কেসটা, অ্যাকচুয়ালি এই ওকে মাইনাস আর এইচ প্লাস, ওকে মাইনাসটা কি করে এখানে অ্যাটাক করে, বন্ড খুলে বন্ড আবার জোড়া লেগে যায়, দিয়ে এন মাইনাস আকারে বেরিয়ে যায়, ওই এন মাইনাসটা কাকে ধরে, এইচ প্লাসকে ধরে নেয়। দেখো আবারও বলছি, কে ও এইচ তো ভাঙলো কি হয় দেখো, কে প্লাস সরি ওকে মাইনাস প্লাস এইচ প্লাস আকারে ভাঙলো। ওকে মাইনাসটা, এই ওকে মাইনাসটা কি করলো, গেল বন্ড খুললো, বন্ড যুক্ত হলো, ও এন মাইনাস হলো, এন মাইনাসটা কাকে ধরলো, এইচ প্লাসকে ধরলো। ঠিক আছে, একই রকম ভাবে এটা এখানে ঢুকলো। ওকে, তাহলে কে ওকে মাইনাস প্লাস এইচ প্লাস, আর একটা দেখাচ্ছি, এই একই রকম ভাবে এখানে ঢুকলো, বন্ড ব্রেক হলো, বন্ড আবার জোড়া লাগলো, এই নাইট্রোজেনটা মাইনাস হলো, এই মাইনাসটা কাকে, এইচ প্লাস কে ধরলো। তাহলে নাইট্রোজেন এখানে ক্ষেত্রে একটা এইচ প্লাস ধরেছিল আর এখানে ক্ষেত্রে একটা এইচ প্লাস হলো, তাহলে নাইট্রোজেনের এইচ প্লাস কটা ধরালো, দুটো ধরালো, তাহলে এই জন্য RNH2। এবার বাকি এই যে ওকে সিও ছিল আর তার সাথে ওকে ঢুকলো, সিও ছিল ওকে ঢুকলো, ব্যাস এই যে প্রোডাক্ট, এটা অ্যাকচুয়ালি মেন প্রোডাক্ট আর এইটা হচ্ছে সাইড প্রোডাক্ট। তাহলে গ্যাব্রিয়েল থাইলেমাইড সিনথেসিসে এই জন্য RNH2 গ্রুপটা খুব সহজে ইজিলি তৈরি করা যায়। হয়েছে? আচ্ছা, চলো নেক্সট, গ্রিগনাট। নেক্সট হচ্ছে ফ্রম গ্রিগনাট রিয়েজেন্ট। গ্রিগনাট রিয়েজেন্ট থেকে কি করে আমরা প্রস্তুত করব, তো চলো অসুবিধা নাই, খুব সহজভাবে আমরা প্রস্তুত করে নেব। CH3 সি, এইদিকে CH3 ধরো, এদিকে CH3 আর একদিকে ধরো বিআর দিলাম। এবার তার সাথে তোমরা কি করছো, Mg দিলাম, ধরো Mg দিলে কি হবে, গ্রিগনাট তৈরি হবে। গ্রিগনাট তৈরি করাটা আমি দেখাচ্ছি আগে, CH3 বন্ড CH3 বন্ড CH3 বন্ড MgBr। ঠিক আছে, এবার এর সাথে তুমি কি দেবে জানো, ClNH2 দেবো, ClNH2। অ্যাকচুয়ালি যেটা হয় গ্রিগনাট রিয়েজেন্টের ক্ষেত্রে, আর এটা এটা এই গ্রুপটা ধরো আর গ্রুপ, এই গ্রুপটা কি গ্রুপ হলো, আর গ্রুপ, তাহলে আর MgX, তাহলে এইটা প্লাস ভাঙে আর এটা মাইনাস আকারে ভাঙে, তাহলে অ্যাকচুয়ালি এটা মাইনাস এটা কি প্লাস, বুঝতে পারলাম, এটা মাইনাস আকারে ভাঙবে, এটা প্লাস আকারে ভাঙবে। অ্যাকচুয়ালি এই জায়গাতেও এটা প্লাস এটা মাইনাস আকারে ভাঙবে, তাহলে এই মাইনাসটা কাকে ধরবে, এইখানে ধরবে, আর এই প্লাসটা কাকে ধরবে, এই জায়গায় ধরবে। তাহলে 3 ডিগ্রি অ্যামিন পেয়ে যাবো আমরা, বোঝাতে পারলাম। চলো অসুবিধা নাই, তাহলে CH3 বন্ড CH3 বন্ড CH3 বন্ড কাকে ধরলো, NH2 কে ধরলো, NH2 কে ধরলো। 1 ডিগ্রি, সরি 3 ডিগ্রি না, এটা 1 ডিগ্রি, তবে নাম কি, টার্ট বিউটাইল অ্যামিন, টার্ট বিউটাইল অ্যামিন। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যামিন প্রস্তুত করতে পারি গ্রিগনাট রিয়েজেন্ট থেকে। গ্রিগনাট রিয়েজেন্টের যেটা কাজ, এই ClNH2 কে Clটা ভাঙবে প্লাস আকারে আর NH2 ভাঙবে মাইনাস আকারে, এই মাইনাসটা ধরবে, হ্যাঁ তাহলে এটা প্লাস, এটা মাইনাস আকারে ভাঙছে, এটা প্লাস আকারে ভাঙছে, তাহলে এই প্লাসটা এই মাইনাসটাকে ধরবে আর এই মাইনাসটা এই প্লাসটাকে ধরবে, ব্যাস প্রোডাক্ট হয়ে গেল। এখানে সাইড প্রোডাক্ট আকারে কি পাবো, Mg Br, আর এদিকে Cl, এইটা হচ্ছে সাইড প্রোডাক্ট আকারে পেয়ে যাবো। চলো নেক্সট, স্মিথ বিক্রিয়া, স্মিথ রিয়াকশন। স্মিথ রিয়াকশন দ্বারা আমরা অ্যামিন প্রস্তুত করব, অ্যামিন প্রিপারেশন ফ্রম না, বাই স্মিথ, বাই স্মিথ রিয়াকশনস।
ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয় বলতো, কি যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড RCOOH প্লাস HN3, এই যে HN3 টা বলছি আমরা, এটাকে বলছি আমরা হাইড্রাজয়িক অ্যাসিড। কি বলবো? হাইড্রাজয়িক অ্যাসিড, হাইড্রাজয়িক অ্যাসিড। এবং এই হাইড্রাজয়িক অ্যাসিডের মাধ্যমে আমরা NH2 গ্রুপটা মানে প্রবেশ করাবো। কি দিতে হবে? কনসেন্ট্রেট H2SO4। তাহলে স্পিড রিঅ্যাকশনে কি ব্যবহার করা হয়? কনসেন্ট্রেট H2SO4 ব্যবহার করা হয়। তাহলে প্রোডাক্ট হবে কি, এই যে CO2 গ্রুপটা বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছ এই যে CO2 গ্রুপটা, এই CO2 গ্রুপটা বেরোবে। আর এখানে নাইট্রোজেনের, 3টা নাইট্রোজেনের মধ্যে 2টো নাইট্রোজেন গ্যাস আকারে বেরিয়ে যাবে, বাদ বাকি প্রোডাক্ট যেরকম হওয়ার সেরকমই হবে। কি হয় বলতো? আর বন্ড NH2 প্লাস বললাম CO2 আকারে বেরোবে, বেরোলো। আবার N2 টা বেরোবে নাইট্রোজেন আকারে, গ্যাস আকারে বেরিয়ে গেল। ঠিক আছে, তো প্রোডাক্ট হয়ে গেল। এবার তুমি ধরো অ্যারোমেটিকের ক্ষেত্রে করতে চাইছো, তো অ্যারোমেটিকের ক্ষেত্রে হবে কিনা সেটা দেখে নাও। COOH প্লাস HN3 দিলাম, কনসেন্ট্রেট H2SO4 দিলাম, তো দেখছি না দিব্যি সুন্দর একটা প্রোডাক্ট দিল। কি প্রোডাক্ট? ওই প্রোডাক্টটাই এই জায়গাটা কি হচ্ছে, NH2 হচ্ছে প্লাস CO2 প্লাস N2। ব্যাস, গল্প শেষ। হয়েছে? পারবো তো এবার? অবশ্যই পারতে হবে। নেক্সট হচ্ছে কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট হচ্ছে কি কুটিয়াস বা কার্টিয়াস। কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। অ্যাকচুয়ালি কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট কিসের থেকে কিসের মাধ্যমে করা হয়? যে কোনো অ্যাসাইল এজেন্ট যদি আমরা নিই, যে কোনো অ্যাসাইল এজেন্ট, সে অ্যাসাইল এজেন্টকে যদি বেনজিন কিংবা ক্লোরোফর্ম, যেগুলো আর কি অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ যে সলভেন্ট গুলো, সেগুলো দ্বারা উত্তপ্ত যদি করে দিই, তাহলে অ্যালকিল আইসোসায়ানেট পাওয়া যাবে প্রথমে। এবার এইটাকে না জল দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা প্রাইমারি একটা অ্যামিন পেয়ে যাবো। এইটাই হচ্ছে কার্টিয়াস রিঅ্যাকশন। ঠিক আছে, তো অ্যাসাইল এজেন্ট লিখে নিই একটা ধরো অ্যাসাইল এজেন্ট RCON3, এরকম এটা একটা অ্যাসাইল এজেন্ট। এটাকে ফার্স্টে কি করবো? হিট দেবো। কিসের মাধ্যমে বলো তো? বেনজিন কিংবা ক্লোরোফর্ম। যে প্রোডাক্ট ফার্স্ট স্টেপে প্রোডাক্ট কি পাবো জানো? R বন্ড N ডাবল বন্ড C ডাবল বন্ড O, এই প্রোডাক্টটা পাবো। এইটাকে বলা হয় অ্যালকিল আইসোসায়ানেট। অ্যালকিল আইসোসায়ানেট। ঠিক আছে, অ্যালকিল আইসোসায়ানেট। এবার এইটাকে যদি জল দেওয়া হয়, তাহলে এখানে যেটা গ্রুপটা আছে এই গ্রুপটা বেরিয়ে যাবে, দিয়ে দুটো হাইড্রোজেন ঢুকে যাবে। তাহলে R বন্ড NH2। এইখানে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাতে কি হয়, নাইট্রোজেনের এই নাইট্রোজেনের সাথে যে CO গ্রুপটা আছে, সেই CO গ্রুপটা একটা এখানকার অক্সিজেনকে নিয়ে নেয়, দিয়ে CO2 আকারে বেরিয়ে গেল, আর দুটো হাইড্রোজেনকে এই নাইট্রোজেন নিয়ে নিল। তাহলে প্রোডাক্ট কি হবে? CO2 আকারে বেরিয়ে গেল। তাহলে এই হচ্ছে প্রোডাক্ট। এটা হচ্ছে সাইড প্রোডাক্ট না, এটা সাইড প্রোডাক্ট, আর এটা হচ্ছে মেন প্রোডাক্ট। তাহলে এটাকে বলছি আমরা অ্যাসাইল এজেন্ট। বুঝাতে পারলাম? এটা হচ্ছে কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনস। তো নেক্সট চলো লোসেন রিঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট কি করবো? লোসেন রিঅ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, লোসেন রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। লসেন রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনে কি হয়? এই লসেন রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো সব সায়েন্টিস্টদের নাম হিসাবেও অনেকটা রিঅ্যাকশনের নাম করা হয়। লসেন রিঅ্যারেঞ্জমেন্টে যেটা করা হয় সেটা হচ্ছে হাইড্রক্সামিক অ্যাসিড থেকে আমরা NH2 ওয়ালা একটা যৌগ বানাবো। কিভাবে? হাইড্রক্সামিক অ্যাসিড যেটা, সেটাকে ফার্স্ট স্টেপে গাঢ় HCl, মানে যেটা কনসেন্ট্রেট HCl কিংবা NaOH দিয়ে যদি প্রথমে রিঅ্যাকশন করি না, তাহলে ওই একই রকম অ্যালকিল আইসোসায়ানেটই পাবো। সেটাকে আবার জল দিলে ব্যাস, বা মানে পরের ধাপটা কার্টিয়াসের মতোই ব্যাপারটা। ঠিক আছে, তো খুব সিম্পল, মানে প্রাথমিক যেটা, প্রাইমারি যেটা রিঅ্যারেঞ্জ, সেটাকে আমাকে মাথায় রাখতে হবে। এখানে যেটা ব্যবহার করা হয়, তাহলে এটা হচ্ছে RCO বন্ড NHOH, এটাকে বলা হয় হাইড্রক্সামিক অ্যাসিড। কি বলা হয়? হাইড্রক্সামিক অ্যাসিড। এই হাইড্রক্সামিক অ্যাসিডকে যদি না, ওইখানে যেটা কি করলো বলতো, বেনজিন কিংবা ক্লোরোফর্ম দিয়ে অ্যালকিল আইসোসায়ানেট বানালো, এইখানে শুধুমাত্র কিচ্ছু চেঞ্জ না, কনসেন্ট্রেট HCl যদি দিই কিংবা
কনসেন্ট্রেট NaOH যদি দিয়ে দিই তাহলে এই কম্পাউন্ডটা আর বন্ড সি N ডাবল বন্ড C ডাবল বন্ড O অ্যালকিল আইসোসায়ানাইডে কনভার্ট হয়ে যাবে। এটাকে আবার যদি জল দেওয়া হয় মানে H2O দেওয়া হয় তাহলে প্রোডাক্টটাও এই একই রকম আর বন্ড NH2 প্লাস CO2 আকারে বেরিয়ে গেল। এটা মেন প্রোডাক্ট। বুঝতে পারলাম? সেম, একদম সিম্পল। ধরো এটা এর ক্ষেত্রে হবে কি বলে যে কোনো কি অ্যারোমেটিক ক্ষেত্রে হবে? হ্যাঁ, অ্যারোমেটিক ক্ষেত্রে হবে, কেন হবে না? অবশ্যই হবে। আর এই আর গ্রুপটাকে বদলি করে না আমরা যদি বেনজিন বা ফিনাইল রিং নিয়ে নিই তাহলে হয়ে গেল। কেমন? নেক্সট, অ্যালকিল আইসোসায়ানাইডের আদ্র বিশ্লেষণ আমরা করব। হ্যাঁ, হাইড্রোলাইসিস আমরা করেছি এর আগে রিঅ্যাকশন গুলোটা। হাইড্রোলাইসিস অফ অ্যালকিল আইসোসায়ানাইড। অ্যালকিল আইসোসায়ানাইড আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি RCN কে যদি আমরা আদ্র বিশ্লেষণ করতাম তাহলে COOH গ্রুপ পেতাম বা পেয়েছিলাম, কিন্তু অ্যালকিল আইসোসায়ানাইড আর NC কে যদি করি তাহলে জল দিলে এবং ডাইলুট HCl যদি ইউজ করি, ডাইলুট HCl, তাহলে ফার্স্ট স্টেপে RNH2 পাবো এবং তার সাথে HCOOH পাবো, মানে ফর্মিক অ্যাসিড পাবো। হ্যাঁ, এটা আগে আমার ক্লাসের আগের চ্যাপ্টারে মানে আগে বলছি সায়ানাইড আইসোসায়ানাইড এই লেকচারটা ফার্স্ট লেকচারটা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। যত যা কিছু বানালাম সব কিছু প্রাইমারি অ্যামিন বানালাম। কি অ্যামিন? প্রাইমারি অ্যামিন বানালাম। এবার আমরা বানাবো সেকেন্ডারি অ্যামিন এবং তারপরে বানাবো টারসিয়ারি অ্যামিন। ব্যাস। তো চলো সেকেন্ডারি অ্যামিন লেখো, সবাই লিখতে থাকো। লেখো প্রিপারেশন অফ সেকেন্ডারি অ্যামিন। প্রিপারেশন অফ সেকেন্ডারি অ্যামিন। কি করে সেকেন্ডারি অ্যামিন প্রিপারেশন করব আমরা, তাই না? ফার্স্ট লেখো 1 নাম্বার, যদি অ্যালকিল আইসোসায়ানাইড নিই কিন্তু সেখানে যদি H2 নিকেল দিয়ে দিই, ওই যে আদ্র বিশ্লেষণ করলাম সেক্ষেত্রে আমরা পেলাম আলাদা কিছু, এবার যদি H2 নিকেল দিয়ে দিই তাহলে আলাদা কিছু পাবো আমরা। কেমন? তাহলে আর বন্ড NC, এইটাকে ধরো H2 নিকেল দিচ্ছি আমরা, H2 নিকেল আর Na(C2H5OH) এখানে দুটো হাইড্রোজেন ঢোকাও, এখানে দুটো, তিনটা হাইড্রোজেন, সরি এখানে একটা হাইড্রোজেন ঢোকাও, এখানে তিনটা হাইড্রোজেন, তাহলে তো প্রোডাক্ট হয়ে গেল আর NH বন্ড CH3, ব্যাস প্রোডাক্ট কমপ্লিট হয়ে গেল। 2 ডিগ্রি না এটা? অবশ্যই সেকেন্ডারি অ্যামিন। ব্যাস। নেক্সট হচ্ছে আমরা যদি প্রাইমারি কোনো অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যামিন পেতে চাই, পাওয়া কি যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। যেমন ধরো আর বন্ড NH2, তার সাথে কি দেবো জানো? RI, ওকে, এবং সেটা কত অনুপাতে দিতে হবে? 1:1 অনুপাতে। এটা একটা নিলে এটা একটা, তাহলে হবে প্রোডাক্টটা। এইখানে এই রিঅ্যাকশন গুলো দেখেই বুঝতে পারছো কি হবে ব্যাপারটা। এইটা ভাঙবে, এইটা ভাঙবে, সরি এখানে একটা হাইড্রোজেন ভাঙবে, এই হাইড্রোজেনটা এর সাথে এই ঢুকে যাবে, ব্যাস গল্প শেষ। এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা আয়োডিন যুক্ত হয়ে এই আকারে বেরিয়ে গেল, আর এই আরটা এইখানে ঢুকে যাবে নাইট্রোজেনে, ব্যাস। ঠিক আছে, তাহলে কি প্রোডাক্ট হবে? আর বন্ড NH, একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে কিন্তু এখানে আর মাইনাসটা আর এখানে সরি আর প্লাসটা এটাতে ঢুকে গেল, প্লাস HI আকারে সাইড প্রোডাক্ট বেরিয়ে গেল। বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার যদি আমরা যে কোনো যৌগ কিটোন কিংবা অ্যালডিহাইড এগুলো থেকে যদি সেকেন্ডারি অ্যামিন বানাতে চাই, বানানো কি যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। চলো দেখে নিই। চলো, অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যামিন from aldehyde and ketone, aldehyde and ketone
অ্যালডিহাইড এবং কিটোন থেকে কি করে বানানো যায়। প্রথমে এই যে কোনো অ্যালডিহাইডকে যদি আমরা NH2 যুক্ত কোনো অ্যামিন দিয়ে রিয়াকশন করি তাহলেই হয়ে গেল। দেখো আর বন্ড সি, এদিকে ধরো এইচ আছে, এদিকে ডাবল বন্ড ও, মানে CH অ্যাকচুয়ালি। এবার ধরো NH2 নিচ্ছি, তার সাথে তুমি আর গ্রুপ বলা নিতে পারো, বেঞ্জিন গ্রুপ বলা নিতে পারো, তো আমি বেঞ্জিন গ্রুপ বলে নিচ্ছি C6H5। আর এইটাকে না বিক্রিয়া করলে কি হবে জানো, মানে হিট করলে জল বেরিয়ে এলো, ব্যাস যেটা পেলাম আমরা আর বন্ড CH ডাবল বন্ড N বন্ড C6H5। এবার এইটাকে কি করব, H2 নিকেল দিয়ে দিলাম, ব্যাস কি হবে আর বন্ড CH2 বন্ড NH বন্ড C6H5। কি হলো, কিছুই না, খুব সিম্পল ব্যাপার। চলো দেখে নি হাইলাইট দিয়ে একটু দেখে নি, এখানে হাইড্রোজেন আছে কিন্তু, হ্যাঁ, তাহলে আর বন্ড CHO হলো, এই NH2 গ্রুপটা দিলাম, তাহলে কি হলো বলো তো, NH2 গ্রুপটা দিলাম, NH2 গ্রুপটা যখন দিলাম তখন কি হচ্ছে, এই দুটো হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে জল আকারে বেরিয়ে গেল, দেখো এই জল বেরিয়ে গেছে, হয়ে গেল। তাহলে নাইট্রোজেনটা ডাবল বন্ড আকারে কার্বনের সাথে যুক্ত হলো, আর C6H5 যা আছে তাই থাকলো। এবার এইটাকে যখন H2 নিকেল দিচ্ছি, আমরা তো দেখলাম এর আগের গল্পগুলো, H2 নিকেল যখন দেওয়া হলো তখন এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন হয়ে গেল, ব্যাস দেখো CH2 CH ছিল, CH2 হলো, N হলো, NH হলো, ব্যাস। তাহলে N এর দুই দিকে কার্বন আছে, তাহলে অবশ্যই 2 ডিগ্রি, ঠিক আছে, অবশ্যই 2 ডিগ্রি। যে কোনো আমরা 2 ডিগ্রি অ্যামিন এই রকম প্রসিডিওরে বার করতে পারি, মানে ক্যালকুলেট করতে পারবো আমরা, বা রিয়াকশন করে দেখাতে পারবো আর কি। এবার আমরা করে নিই টার্সিয়ারি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন প্রিপারেশন। 3 ডিগ্রি অ্যামিন প্রিপারেশন, 3 ডিগ্রি অ্যামিন কি করে পাওয়া যায়, দেখো 3 ডিগ্রি মানে নাইট্রোজেন থাকবে, তার সাথে 3 দিকে অ্যালকিল গ্রুপ থাকবে, কিন্তু ওই একই ওইগুলো গল্পকে আমরা না চেঞ্জ, মানে একটু এদিক ওদিক করে মডিফাই করে করতে পারি। 3 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি, চলো যেমন ধরো C2H5 আই নিলাম আর NH3 নিলাম। এবার কি করবো জানো, একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবো, এটাকে বলা হয় হফম্যান অ্যামোনোলিসিস বিক্রিয়ার মতো ব্যাপারটা আর কি, হ্যাঁ। এটা 3টা যদি নিয়ে নি না, তাহলে কি হবে জানো, এই দেখো 3 দিকে হাইড্রোজেন একটা করে বের করবে, কিচ্ছু না, একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, নাইট্রোজেন হয়ে গেল। পরে হবে আবার একটা হাইড্রোজেন, চলো পরে হবে আরেকটা হাইড্রোজেন এই চাই বেরিয়ে গেল। 3 দিকে C2H5 OH দিকে C2H5 ঢুকে আছে না, দেখো তো, বুঝতে না পারলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে C2H5 N, এদিকেও এই C2H5 N, এদিকেও C2H5, এদিকেও C2H5 প্লাস HI কটা বেরিয়েছে, 3টা বেরিয়েছে। কি করে হচ্ছে আমরা যদি ওটা দেখতে চাই, তাহলে একটা C2H5 I হলো প্লাস হাইড্রোজেন I C2H5 I C2H5, এই যে দেখো, চলো বুঝতে না পারলে এই প্রোডাক্টটা পাবো কিনা দেখো তো, HI কটা বেরোলো, 3টা, 3 দিকে C2H5 ঢুকছে না, চলো ঢুকে গেল, এটাই হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। হিট দিলে এটা রিঅ্যাকশনটা হয়ে যায়। এবার আমরা করব কি, কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে বানাবো, ফ্রম কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা বানাবো কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোনটা বলতো, যার 3 দিকে না 4 দিকে অ্যালকিল গ্রুপ থাকবে, তাহলে N, এদিকে ধরো CH3, এদিকে ধরো CH3, এদিকেও ধরো CH3, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলেছে মানে এদিকে OH থাকবে। এবার এই জন্য এটা প্লাস গ্রুপ হবে আর এটা মাইনাস হয়ে যাবে, বুঝাতে পারলাম। চলো এইটাকে না হিট করব, আমরা কি করব, হিট করলে কি হবে, CH3OH বেরিয়ে যাবে, এই দেখো অ্যাকচুয়ালি এইখানে এই CH3OH গ্রুপটা বেরিয়ে যাবে, তাহলে কি হবে, A প্লাসটা মানে নিউট্রালাইজ হয়ে যাবে, বুঝাতে পারলাম, নিউট্রালাইজ হয়ে যাবে, তাহলে আমরা এইরকম প্রোডাক্ট পাবো। তাহলে N
এদিকে CH3, এদিকেও CH3, এদিকেও CH3 প্লাস CH3OH। তাহলে কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি তাপ দেওয়া হয় তাহলে CH3 গ্রুপটা বেরিয়েছে, এই যে CH3, তাহলে নাইট্রোজেন আর এখানকার OH, তাহলে অ্যালকোহল বেরিয়ে গেলে বেরোক না, অসুবিধা কোথায়, কিন্তু এই প্রোডাক্টটা তো আমরা পাচ্ছি, তাই না? চলো নেক্সট, from aldehyde and ketone, from aldehyde and ketone, অ্যালডিহাইড এবং কিটোন থেকে আমরা পেতে পারি, বুঝতে পারলাম কিভাবে পাবো। অ্যালডিহাইডের সংকেত কি বলতো, আর বন্ড সি, এদিকে ধরো এইচ আছে, এদিকে ডবল বন্ড ও আর CHO। এর সাথে আমরা যে কোনো 2 ডিগ্রিওয়ালা অ্যালকিল, 2 ডিগ্রিওয়ালা অ্যামিন নিয়ে নিলাম, তাহলে কি হচ্ছে বলো, R2NH, হ্যাঁ? তাহলে প্রোডাক্ট ফার্স্ট স্টেপে কি দেবে জানো, আর বন্ড CH ডবল বন্ড NR2, এইখানে নাইট্রোজেন প্লাস হলো, এইখানে H2 নিকেল দিলে, H2 নিকেল দেওয়া হলো, তাহলে প্রোডাক্ট হয়ে গেল RCH2 বন্ড NR2, এই দেখো, তাহলে তো 3 ডিগ্রি হয়ে গেল না, 3 ডিগ্রি তো হয়ে গেল। কি করে হলো, ভালো করে ভাবো তো। কেসটা কি হয়েছে একটু কি বুঝতে পেরেছো তোমরা, কেসটা কি হয়েছে? কিচ্ছু কেস হয়নি, এই অক্সিজেন এই হাইড্রোজেন বেরিয়ে গেল OH আকারে, এই এনটা ডাবল বন্ড আকারে ফর্ম হয়ে গেছে। তাহলে ডাবল বন্ড আকারে যদি ফর্ম হয় তাহলে এন ডাবল বন্ড, আবার দুটো অ্যালকিল আছে, তাহলে এনটা তো অবশ্যই আর হবেই, প্লাস হবে। এবার যখনই H2 নিকেল দিলাম না, তখন এইটা বন্ডটা খুলে গিয়ে এটা একটা হাইড্রোজেনকে ধরে নিল, বা CH2 NR2 হয়ে গেল, তাহলে নাইট্রোজেনের দুই দিকে অ্যালকিল গ্রুপ তৈরি হলো, মানে ঢুকে গেল। এইভাবেও কিন্তু আমরা কি করতে পারি, 3 ডিগ্রি অ্যামিন বানাতে পারি। সেম ভাবে কোনো চিন্তা করার দরকার নেই, সেম ভাবে আমরা কিটোন থেকেও পেতে পারি। দেখো RC বন্ড R ডাবল বন্ড O প্লাস HNR2, মানে 2 ডিগ্রি অ্যামিন নিলাম। ফার্স্ট স্টেপে যেটা হয় R বন্ড C বন্ড R ডাবল বন্ড NR2 প্লাস হলো। এবার H2 নিকেল দিলাম, H2 নিকেল দিলে কি হবে, R বন্ড C বন্ড R, এই দিকে আর কি হাইড্রোজেন ঢুকবে, নাইট্রোজেনের জায়গায় হাইড্রোজেন ঢুকবে না কার্বনের জায়গায় হাইড্রোজেন ঢুকবে, তাহলে কার্বনের জায়গায় একটা হাইড্রোজেন ঢুকলো, কিন্তু নাইট্রোজেনের জায়গায় কোনো হাইড্রোজেন আর ঢুকলো না, তাহলে এইটাই হয়ে গেল 3 ডিগ্রি অ্যামিন, এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি অ্যামিন, এটাও 3 ডিগ্রি অ্যামিন। তাহলে এই রকম প্রসিডিওরে আমরা অ্যালডিহাইড এবং কিটোন থেকে 3 ডিগ্রি অ্যামিন আমরা প্রস্তুত করতে পেরে যাব। আচ্ছা, এবার আমাকে একটু জানতে হবে যে কি করে ডিস্টিংগুইশ করব। আচ্ছা দেখো, ধরো স্যার বললেন যে 3টা অ্যামিন রাখা আছে, তার মধ্যে একটা প্রাইমারি আছে, একটা সেকেন্ডারি আছে, একটা টার্সিয়ারি আছে, 3 ডিগ্রি আছে আর কি। তো 3টা অ্যামিন থেকে 3টা অ্যামিনের মিশ্রণ বলবো না, 3টা অ্যামিন কোনটা কি অ্যামিন আছে সেইটা চেক করতে ধরো তোমাকে দিল, তাহলে তুমি কি করে আলাদা করে বলবে যে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি বা এটা 3 ডিগ্রি, এরকম ভাবে কিভাবে আমরা বলবো? হ্যাঁ, তো ওইটা বলার জন্য একটা এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্টটা আমি তোমাদেরকে এবার করিয়ে দিচ্ছি। যে এক্সপেরিমেন্টটা হচ্ছে হিন্সবার্গ করেছিলেন, কি নাম, হিন্সবার্গ। তো চলো ফার্স্টে লিখো, সেপারেশন অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যামিন বাই হিন্সবার্গ মেথড। লিখতে লাগি, separation of 1 degree 2 degree and 3 degree amine by Hinsberg method। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো হিন্সবার্গ একটা রিয়াজেন্ট, সেই হিন্সবার্গ রিয়াজেন্টের মাধ্যমে আমরা প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিনকে আলাদা করতে পারি। তো হিন্সবার্গ রিয়াজেন্টের নাম কি,
নামটা হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড। কি নাম বললাম? বেনজিন সালফোনিল ক্লোরাইড, যেটাতে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিন রিয়াকশন করাতে পারি এবং যার প্রভাবে কি হয় এন অ্যালকিল বেনজিন সালফোনামাইড এবং এন ডাই অ্যালকিল বেনজিন সালফোনামাইড উৎপন্ন করে। আচ্ছা, আমি এতক্ষণ একটু লিখলাম, ঠিক আছে? একটু ভালো করে শোনো। হিন্সবার্গ রিয়াজেন্টের মাধ্যমে কিভাবে আমরা কি করব বলো তো? কিভাবে আমরা ডিস্টিংগুইশ করব কোনটা 1 ডিগ্রি অ্যামিন, কোনটা 2 ডিগ্রি অ্যামিন, কোনটা 3 ডিগ্রি অ্যামিন। একটু ভালো করে শোনো। তোমাকে একটা 1 ডিগ্রি অ্যামিন দেওয়া আছে, একটা 2 ডিগ্রি অ্যামিন দেওয়া আছে, একটা 3 ডিগ্রি অ্যামিন দেওয়া আছে। তোমাকে বলতে হবে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি। তো আমি কি করব জানো? ব্যাপারটা হচ্ছে যে আমি না একটু চালাক যদি থাকি, তাহলে তিনটাতেই এই তিনটা পাত্রেই একটু করে হিন্সবার্গ রিয়াজেন্ট দিয়ে দিলাম। এই যে গোল যেটা দিচ্ছি না, এটা হিন্সবার্গ রিয়াজেন্ট। এই হিন্সবার্গ রিয়াজেন্ট একটু একটু করে দিলাম। ধরো একটা টেস্ট টিউবে এটা নেওয়া আছে 1 ডিগ্রি, একটা টেস্ট টিউবে বা একটা বিকারে 2 ডিগ্রি নেওয়া আছে, একটা বিকারে 3 ডিগ্রি নেওয়া আছে। তো প্রথম 1 নম্বর বিকারে একটু ঢাললাম। ঢালার পরে যদি দেখতে পাই যে না, যে বেনজিন সালফোনিল ক্লোরাইড, ঠিক আছে, আর 1 ডিগ্রি অ্যামিন, এটা না একটু অন্য প্রোডাক্ট দিয়ে দিয়েছে, তাহলে বুঝে গেলাম যে এই বিক্রিয়া করেছে। তাহলে 1 ডিগ্রি অ্যামিনে দুটো হাইড্রোজেন থাকে, তার মধ্যে একটা হাইড্রোজেন কি করে, একটা সিএল এর সাথে যুক্ত হয়ে HCl আকারে বের হয়ে যায়, যার জন্য রিঅ্যাকশনটা ক্যারিড আউট হয় বলে এই প্রোডাক্টটা দেবে। তো প্রোডাক্ট অন্য প্রোডাক্ট হলেই বুঝে নেব যে রিঅ্যাকশন হচ্ছে।
2 ডিগ্রি অ্যামিন, ওটা মানে কোনটা পাত্র আমি জানি না, কিন্তু আরেকটা পাত্রে ঢাললাম, তো সেই পাত্রেও দেখলাম কি এটা অন্য প্রোডাক্ট দিল। তো প্রোডাক্ট দিল ঠিক আছে, কি প্রোডাক্ট দিল জানি না, কিন্তু অন্য একটা প্রোডাক্ট দিল, তাহলে বুঝে গেলাম যে এখানেও তাহলে রিঅ্যাকশনটা হয়েছে। আমি কিন্তু ধরতে বলিনি এখনো এটা 2 ডিগ্রি বা এটা 1 ডিগ্রি, ধরতে বলিনি। আরেকটা অ্যামিন, সেটাতেও কি দিলাম, বেনজিন সালফোনিল ক্লোরাইড দিলাম, এখানে Cl নেই। তো দেখলাম, যাই হোক, দেখলাম যে কোনো রকম কোনো রিঅ্যাকশন হলো না, যা বেনজিন সালফোনিল ক্লোরাইড আর এই 3 ডিগ্রি অ্যামিন আলাদা আলাদা ভাবে যেরকম ঢালার আগে বা ঢালার পরে পরে যেরকম দেখতে পেলাম, সাথে সাথে ওরকমই সারাক্ষণ থেকে গেল, কোনো রকম প্রোডাক্ট হলো না। তো বুঝলাম যে যেটা প্রোডাক্ট হলো না, যেটাতে রিঅ্যাকশন হলো না, সেইটা হচ্ছে 3 ডিগ্রি। কেন বলতো? কারণ হচ্ছে যে নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই বলে এইখানে Cl এর সাথে সে যুক্ত হয়ে আলাদা হয়ে নতুন রিঅ্যাকশন, নতুন প্রোডাক্ট দেবে, সেটা সম্ভব না। তাহলে বাকি দুটো আমি কনফার্ম হলাম যে একটা 1 ডিগ্রি আছে আর একটা 2 ডিগ্রি আছে। এবার এই দুটোর মধ্যে কোনটা 1 ডিগ্রি কোনটা 2 ডিগ্রি সেইটা কিন্তু কনফার্ম আমি জানি না। যে প্রোডাক্টটা আমরা 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি পাত্রে, মানে ওই পাত্রতে যে প্রোডাক্টটা পেয়েছিলাম, সেই প্রোডাক্টে কি করলাম, KOH দিলাম। এই দেখো KOH দিলাম। এই KOH-টা দেওয়া মাত্র দেখলাম কি একটা পাত্রে নতুন আরেকটা প্রোডাক্ট দিল, যেটা একটা লবণের মতো অধক্ষেপ পড়লো, মানে একটা সল্ট হলো, ঠিক আছে। আরেকটা পাত্রে কি হলো, যে KOH দেওয়া মাত্র কোনো রকম রিঅ্যাকশন হলো না, মানে যেরকম KOH দিলাম, দেওয়ার পরে পরে যেরকম থাকার কথা সেরকমই থেকে গেল, কোনো রকম প্রোডাক্ট দিল না, কোনো রিঅ্যাকশন হলো না। তাহলে এখান থেকে যেটা বুঝলাম যে এই একটা পাত্রে এই NH এর H আর এখানকার OH যুক্ত হয়ে জল আকারে বেরিয়ে যেতে পারছে বলে এর নতুন একটা প্রোডাক্ট দিচ্ছে, SO2N, এটা পটাশিয়াম সল্ট। কিন্তু এইখানে নাইট্রোজেনের কাছে কিন্তু আর কোনো হাইড্রোজেন নাই, দেখো ভালো করে খেয়াল করো, এই SO2NR2 এই জায়গায় নাইট্রোজেনের কাছে কোনো হাইড্রোজেন আছে? নেই। যার জন্য এইখানে হাইড্রোজেনটা জল আকারে H2 আকারে বেরোতে পারে না বলে রিঅ্যাকশনও হয় না। তাই 2 ডিগ্রির ক্ষেত্রে এটাই পসিবল যে নাইট্রোজেন 2 ডিগ্রিতে একটা ছিল বলে প্রথম ধাপে রিঅ্যাকশনে হাইড্রোজেনটা খেয়ে ফেলেছে, পরের ধাপে রিঅ্যাকশনের জন্য আর হাইড্রোজেন বেঁচে নেই বলে KOH দিলে আর রিঅ্যাকশন হচ্ছে না। কিন্তু 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন থাকার জন্য প্রথম ধাপে একটা হাইড্রোজেন রিঅ্যাকশন করে NH করেছে, দ্বিতীয় ধাপে NH এর আরেকটা হাইড্রোজেন আছে ওই কিনা OH এর সাথে যুক্ত হয়ে SO2N উৎপন্ন করছে বলে পটাশিয়াম আমরা সল্ট পাচ্ছি। এইভাবে আমরা ডিস্টিংগুইশ করে সুন্দর করে বলে দিতে পারবো যেটা 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন। আশা করছি ক্লিয়ার হলো, অসুবিধা হয়নি আশা করছি, ঠিক আছে। তো বুঝতে পারছো? চলো নেক্সট, প্রিপারেশন প্রপার্টিজ অফ অ্যামিনস। কি করব? প্রপার্টিজ। নাম্বার 1, বয়েলিং পয়েন্ট। দেখো, যে কোনো অ্যামিন কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট কতটা বা কি রকম হবে সেটা সাধারণত তার হাইড্রোজেন বন্ড ফর্ম করার টেন্ডেন্সির উপরে ডিপেন্ড করে, এটা সাধারণত, ঠিক আছে। এবার কেন হাইড্রোজেন বন্ডটা দেখো, আর বন্ড N, এদিকে ধরো হাইড্রোজেন, এদিকে ধরো হাইড্রোজেন, ঠিক আছে। পরের যে অ্যামিনটা আছে তার N, এদিকে ধরো R, এদিকে ধরো H, এদিকে ধরো H, তাহলে তাদের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড পসিবল, পসিবল তো। তো পসিবল যত হবে, যত টেন্ডেন্সি থাকবে, এখানে আরেকটা নাইট্রোজেনের সাথে আর বন্ড H ধরো, তাহলে আরেকটা হাইড্রোজেন বন্ড, তাহলে একটা অ্যামিন একটা প্রাইমারি অ্যামিন দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে আদার্স অ্যামিনের সাথে। এবার যদি আমরা 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে চলে যাই, তাহলে NH এদিকে R, তাহলে কি করতে পারে বলো তো, আর বন্ড H, তাহলে এটা একটা করলো, বুঝতে পারছো, এটা একটা করলো। এবার কি করতে পারে, এই একটা হাইড্রোজেন আছে বলে এই অ্যামিনটা অপর নাইট্রোজেনের সাথে একটাই বন্ড ফর্ম করতে পারবে, আর একটা পারবে, দেখো N বন্ড আর আছে, তো অসুবিধা নেই, তাহলে এর সাথে একটা হচ্ছে, তাহলে অনুরূপভাবে এর সাথে আরেকটা হতো, তাহলে এরা তিনটা পারলে এরা দুটা পারছে। বা সেকেন্ডারি অ্যামিন যদি দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, তাহলে প্রাইমারি অ্যামিন তিনটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে, বোঝাতে পারলাম? তাহলে টেন্ডেন্সি হাইড্রোজেন বন্ড ফর্ম করার বেশি কার, প্রাইমারি অ্যামিনের, তার জন্য প্রাইমারি অ্যামিনের অণুগুলো কাছাকাছি বেশি থাকে এবং এদের বয়েলিং পয়েন্টের ভ্যালুটা বেশি হবে, ঠিক আছে। তাহলে বিপি অর্ডার 1 ডিগ্রি অ্যামিন বেশি,
তার থেকে কার থেকে 2 ডিগ্রি অ্যামিনের থেকে বেশি, আর তার কার থেকে বেশি 3 ডিগ্রি অ্যামিনের থেকে বেশি। বুঝতে পারলাম? 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে একটাই টেন্ডেন্সি থাকবে হাইড্রোজেন, মানে একটাই প্রবণতা থাকে হাইড্রোজেন বন্ড ফর্ম করার, আর যার হাইড্রোজেন বন্ড ফর্ম করার প্রবণতা যত বেশি তার বয়লিং পয়েন্টের ভ্যালু তত বেশি। কেমন? বুঝতে পারলাম? সলিউবিলিটি। নেক্সট হচ্ছে সলিউবিলিটি। দ্রাব্যতা। সলিউবিলিটিটা কি জিনিস দেখো, সলিউবিলিটি অ্যাকচুয়ালি দ্রবীভূত কতটা ভালো হচ্ছে সেটা। তো একটা প্রাইমারি কিংবা সেকেন্ডারি কিংবা টার্সিয়ারি অ্যামিন এগুলো ডিপেন্ড করে, মানে দ্রাব্যতা এগুলো ডিপেন্ড করে জলের সাথে গিয়ে জলের মধ্যে হাইড্রোজেন বন্ড কি করে কতটা ফর্ম করতে পারছে। দেখো নাইট্রোজেন এদিকে ধরো আর, এদিকে ধরো এইচ আছে, এদিকে ধরো এইচ আছে, মানে প্রাইমারি অ্যামিনটা ফার্স্টে দেখাচ্ছি। আর একটা এবার যে জল আছে H2O H, এদিকে H, ঠিক আছে। এখানে নাইট্রোজেন, এদিকে ধরো আর নিলাম, এদিকে হাইড্রোজেন নিলাম, এদিকে একটা হাইড্রোজেন নিলাম। কি হয় দেখো, এই অ্যামিনের হাইড্রোজেন জলের অক্সিজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করেছে, আর জলের হাইড্রোজেন অপর অ্যামিনে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করেছে। তাহলে এটাও তো পারবে কারোর সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে, এটাও পারবে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, এটা এই জলের এই অণুটা পারবে, নাইট্রোজেনের অ্যামিনের এটা পারবে, এটা পারবে। তাহলে মানে প্রবণতা যেটা, প্রবাবিলিটি যেটা, হাইড্রোজেন বন্ড ফর্ম করার, জলের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করার প্রবণতা 1 ডিগ্রি অ্যামিনের বেশি, তার থেকে 2 ডিগ্রি অ্যামিনের কম, কারণ হাইড্রোজেন সংখ্যা একটা কমে যাচ্ছে। 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তার দ্রাব্যতাটা আরো একটু কম, কারণ আরেকটা হাইড্রোজেন কমে যাচ্ছে। বলে সলিউবিলিটি যেটা, সেই সলিউবিলিটি অর্ডার যদি বলি তাহলে কার বেশি? সলিউবিলিটি অর্ডার ইন ওয়াটার মলিকিউলস বা ওয়াটার সলভেন্ট, কার 1 ডিগ্রির বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, এইটা হচ্ছে অর্ডার। ঠিক আছে, চলো নেক্সট বেসিক প্রপার্টিজ। বেসিক প্রপার্টিজ, অ্যাকচুয়ালি বেসিক প্রপার্টিজ মানে হচ্ছে যে কতটা সে ভালো H+ গ্রহণ করতে পারছে। যেমন ধরো একটা হচ্ছে NH3, আর একটা হচ্ছে বন্ড N, আর একটা হচ্ছে কি N আর H আর, আর একটা হচ্ছে N আর আর আর। লোন পেয়ার প্রত্যেকের কাছে আছে, লোন পেয়ার প্রত্যেকের কাছে আছে। এবার প্রত্যেকে কি করবে, একটা H+ কে গ্রহণ করবে। যে যত ভালো H+ গ্রহণ করতে পারবে তার বেসিসিটি তত বেশি ভালো। এই লোন পেয়ারটা একে ধরছে, তাহলে বেসিসিটি একটা মনে করো, এই লোন পেয়ারটা একে আরো বেশি ধরছে। কেন? কারণ নাইট্রোজেনের লোন পেয়ার এখানে যত ডেনসিটি ছিল, এখানকার নাইট্রোজেনের লোন পেয়ার ডেনসিটিটা একটু বেশি হচ্ছে। কেন বলতো? আর গ্রুপের প্লাস আর ইফেক্ট আছে, এই নাইট্রোজেনের ডেনসিটিটাকে আরো বাড়াচ্ছে। এই বেশি ডেনসিটি দিয়ে কি করতে পারছে, H+টাকে গ্রহণ করতে পারছে। এই নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা, এটা কিন্তু নর্মাল অ্যামোনিয়া, এটা 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা তার টার্সিয়ারি 3 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি অ্যামিন যেটা, এর ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ার এর ডেনসিটিটা নর্মাল অ্যামোনিয়ার থেকে বেশি হওয়ার জন্য তাহলে H+ কে বেশি পরিমাণে লোন পেয়ার ডোনেট করতে পারছে, ও কিন্তু বেশি পরিমাণে H+ কে গ্রহণ করতে পারবে। একই রকম ভাবে এখানে দুটো আর গ্রুপ থাকার জন্য, 2 ডিগ্রি অ্যামিনে দুটো আর গ্রুপ থাকার জন্য নাইট্রোজেনের লোন পেয়ার ডেনসিটিটা 1 ডিগ্রির থেকে আরো বেশি হলো, এ বেশি পরিমাণে H+ কে গ্রহণ করতে পারবে। এর ক্ষেত্রে তাই এই নাইট্রোজেনের এখানে 3 ডিগ্রি অ্যামিনে যেটা নাইট্রোজেন আছে তার লোন পেয়ার ডেনসিটি 1 ডিগ্রি কিংবা 2 ডিগ্রি তাদের সবার থেকে আলাদা, মানে সব থেকে বেশি, যার জন্য এই নাইট্রোজেনের লোন পেয়ার কি করে, H+ কে আরো ভালো H+টাকে গ্রহণ করতে পারে, বলে এর বেসিসিটি সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে এটা উৎপন্ন করে H3N H4N+, এটা উৎপন্ন করে আর NH3+, এটা উৎপন্ন করে আর 2 NH2+, আর এটা উৎপন্ন করে R3NH+। এরকম ভাবে আমরা
এই বেসিসিটি গুলো পাবো। তাহলে বেসিসিটি অর্ডার যদি বলি, বেসিসিটি অর্ডার কার বেশি বলতো? অবশ্যই 3 ডিগ্রি অ্যামিনের বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি অ্যামিন, তারপরে অ্যামিন মানে অ্যামোনিয়া, এটা বেসিসিটি সব থেকে কম। বোঝাতে পারলাম? আশা করছি ক্লিয়ার হলো। আচ্ছা, এবার আমরা যা শিখলাম সেটা জলীয় দ্রবণে শিখব। জলীয় দ্রবণে অ্যামিনের ক্ষারকত্ব। জলীয় দ্রবণে অ্যামিনের ক্ষারকত্ব, হ্যাঁ, যেটা আগে শিখলাম এই যে এটা হচ্ছে নর্মাল, যেটা এখন শিখলাম সেটা নর্মাল। এবার যেটা এখন শিখতে চলেছি আর কি, সেটা হচ্ছে জলীয় দ্রবণে। অ্যাকচুয়ালি যে কোনো অ্যামিন যখন জলীয় দ্রবণে যায় তখন কি হয়, এইচ মানে H2O এর সাথে বিক্রিয়া করে সে একটা ক্যাটায়ন ফর্ম করে। ধরো NH3 এই জলে গেল, জলে গিয়ে জলের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করে নেয়, দিয়ে H প্লাসকে গ্রহণ করে এ কি করে NH4 প্লাসে পরিণত হয়। বুঝতে পারছো? একই রকম ভাবে RNH2 গেল, জলের মধ্যে H প্লাসকে গ্রহণ করলো, দিয়ে আর NH3 প্লাস উৎপন্ন করে, এখানে OH মাইনাস উৎপন্ন করছে, এটা OH মাইনাস উৎপন্ন করছে। আবার আর তার সাথে কি হচ্ছে NH2 সে আবার সরি R2NH হবে, জলের সাথে বিক্রিয়া ঘটাচ্ছে, জলের সাথে বিক্রিয়া ঘটাচ্ছে, দিয়ে R2NH2 প্লাস উৎপন্ন করছে, প্লাস OH মাইনাস। একই রকম ভাবে R3NH বা N প্লাস জল তার সাথে H এর সাথে, তাহলে এখানে R3NH প্লাস প্লাস OH মাইনাস উৎপন্ন করছে। এবার কোন আয়নটা বেশি স্টেবল জলের মধ্যে, তার ক্ষারকত্ব তত ভালো। বুঝতে পারছো? কোন আয়নটা কত স্টেবল জলের মধ্যে, তার মানে অ্যামিনটা তত বেশি স্টেবল, মানে স্টেবল মানে তার ক্ষারকত্ব তত বেশি। এবার দেখো আমরা যদি দেখি এখানে প্রাইমারি অ্যামিন, যেটাতে বলো প্রাইমারি অ্যামিন, মানে প্রাইমারি অ্যামিন থেকে এটা যদি প্রাইমারি অ্যামিন হয়, এটা সেকেন্ডারি অ্যামিন, এটা টারসিয়ারি অ্যামিন। এবার প্রাইমারি অ্যামিন থেকে যে আমরা ক্যাটায়নটা পেয়েছি না, OH মানে OH টা ছেড়ে দিয়ে মানে H প্লাস গ্রহণ করেছে, এই এখন কিন্তু অনুবন্ধী অ্যাসিড মানে কনজুগেট অ্যাসিড হয়ে গেল। জানি তো আমরা এটা, তাহলে এটাও কনজুগেট অ্যাসিড, এটাও কনজুগেট অ্যাসিড, কেমন? তাহলে এটাও কনজুগেট অ্যাসিড কিন্তু। এবার দেখো ভালো করে হলো, যে কনজুগেট অ্যাসিড জলের মধ্যে যত স্টেবল সে তত ভালো ক্ষার, মানে তার কারেসপন্ডিং যেটা বেস সে তত ভালো ক্ষার। তো কনজুগেট অ্যাসিড এখানে এই 1 নাম্বার বা 1 ডিগ্রি যেটা, এটার গল্পটা পরে বলছি। 1 নাম্বার যেটা, তাহলে আর বন্ড N বন্ড H এ জলের মধ্যে গেল এবং জলের মধ্যে গিয়ে বেশি, এই দেখো জলের মধ্যে গিয়ে বেশি পরিমাণে জলের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারছে। দেখো তাহলে একটা এই কনজুগেট যে অ্যাসিডটা সে 3টা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারছে জলের মধ্যে। তার মানে এই ক্যাটায়নটা, এই যে ক্যাটায়নটা, এই 1 ডিগ্রি থেকে পাওয়া যেটা কনজুগেট অ্যাসিড, মানে 1 ডিগ্রি অ্যামিন থেকে পাওয়া যে কনজুগেট অ্যাসিডটা, সেটা হাইড্রোজেন বন্ড 3টা ফর্ম করতে পারছে বলে এই কনজুগেট অ্যাসিডটা কিন্তু জলের মধ্যে বেশি স্টেবল, যার জন্য এই 1 ডিগ্রি অ্যামিনটা বেশি আমরা কিন্তু পাচ্ছি হাইড্রোজেন বন্ড, মানে এর থেকে আর বেশি পাওয়ার সম্ভাবনা এই NH3 এর ক্ষেত্রে আসে। শুধু চলো NH3
ক্ষেত্রে যেটা NH4 পেয়েছি, তাহলে 1 2 3 4, তাহলে এই জায়গাতে দেখো তুমি নিজেই বুঝতে পারছো, নিজেই ভাবতে পারছো, এখানে OH2 OH2 OH2, তাহলে হাইড্রোজেন বন্ড কটা ফর্ম হওয়ার সম্ভাবনা? 4টা। তাহলে এই ক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল। কিন্তু আমাদের গল্প প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারির মধ্যে, তার জন্য এইটা 3টা। এবার 2 ডিগ্রিতে চলে যাও, 2 ডিগ্রি থেকে 2 ডিগ্রি ক্ষেত্রে গিয়ে দেখছি কি আর বন্ড N, বন্ড R, বন্ড H, বন্ড H, তাহলে সম্ভাবনা কটা? OH2 এইখানে OH2, তাহলে দুটো হাইড্রোজেন বন্ড। এইটার সাথে কিন্তু হাইড্রোজেন ফর্ম হবে না, হবে না। তাহলে দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে এই ক্যাটায়নটার ক্ষেত্রে, তাই এই ক্যাটায়নটা কিন্তু এখানকার এই ক্যাটায়ন থেকে বেশি স্টেবল নয়, যার জন্য এই ক্যাটায়নটা বেশি স্টেবল। এবার 3 ডিগ্রি ক্ষেত্রে চলে যাও, 3 ডিগ্রি ক্ষেত্রে কি আছে বলো তো? 3 ডিগ্রি ক্ষেত্রে যেটা আছে যে আর বন্ড N, এদিকে আর, এদিকে আর, এদিকে H, তাহলে উপর আর নিচের আর হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে জলের সাথে, এইটা পারবে, দেখো ফর্ম করে ফেলেছে। তাহলে একটাই হাইড্রোজেন বন্ড ফর্ম হলো। যে ক্যাটায়ন জলের মধ্যে বেশি পরিমাণে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারছে, তার করেসপন্ডিং যেটা বেস, সেই বেসটা বেশি স্টেবল জলে, তার মানে তার ক্ষারকত্ব বেশি। তাহলে জলীয় দ্রবণে যদি বলি, অতএব জলীয় দ্রবণে বেসিসিটি অর্ডার কি পাবো? 1 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, মানে উল্টোটা। কার থেকে উল্টোটা? নর্মাল যেটা ছিল তার থেকে উল্টোটা। দেখো ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, অ্যারোমেটিক অ্যামিন, তাদের ক্ষারকত্ব। নেক্সট হচ্ছে বেসিসিটি বা বেসিসিটি 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 অফ অ্যারোমেটিক অ্যামিন। আচ্ছা, যে কোনো একটা আমরা অ্যামিন ধরছি, যেটাকে আমরা অ্যানিলিন বলে থাকি। দেখো আমি একটা নিচ্ছি, এটা অ্যানিলিন। নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, আমরা জানি। এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কি করে বলতো? রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারে। তাহলে এর বেসিসিটি কেমন? অ্যাকচুয়ালি নাইট্রোজেনের মাথায় যেটা লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা কাউকে দান করার যত টেন্ডেন্সি হতো, দান যত ভালো করতে পারতো, তার বেসিসিটি তত বেশি হতো। কিন্তু এ দান তো করে না, বরঞ্চ কি করে, লোন পেয়ারের ডেন্সিটিটা বেনজিন বলয়ের দিকে প্রবেশ করে ঢুকে থেকে যায়। তার মানে দ্য অ্যাভেলেবিলিটি অন দ্য নাইট্রোজেন অ্যাটম is the availability of the lone pair on the nitrogen atoms is decreases through the resonance। মানে রেজোন্যান্সের জন্য কি করে, নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার ডেন্সিটি, সেটা কিন্তু ডেন্সিটিটা ডিক্রিজ করে দেয়, যার জন্য এই লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সিটা কমে যায়, মানে টেন্ডেন্সি টু ডোনেট ইজ ডিক্রিজেস। ঠিক আছে, তার জন্য অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে এই নাইট্রোজেন বা যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডে নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা থাকে, সেটা রেজোন্যান্সে অংশগ্রহণ করার জন্য টেন্ডেন্সি কমে যায় কাউকে দান করার, তাই এর বেসিসিটিটা কিন্তু কমে যায়। ঠিক আছে, এর বেসিসিটিটা কমে যায়, তাই H+ কে গ্রহণ করতে পারে, কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে যতটা গ্রহণ করতে পারে তার থেকে কমই গ্রহণ করতে পারে। মাথায় থাকবে? চলো নেক্সট। এবার ধরো আমি এর সাথে এর কম্পেয়ার করছি। দেখো ধরো এখানে NH দিলাম, যেটা 2 ডিগ্রি আর কি। তাহলে এর ক্ষেত্রে ক্ষারকত্বটা আরো কম। কেন? এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা এদিকেও আবার এই দিকেও রেজোন্যান্স করার সম্ভাবনা আছে বলে দুই দিকে কিন্তু যাচ্ছে।